নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা 10। আর শুরুতেই এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। শ্রীনগরে পুলিশের বাসে হামলা, আহত 14 জন জম্মু কাশ্মীর পুলিশ কর্মী। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যা নাগাদ শ্রীনগর জম্মু হাইওয়ের আরিপোরা জেওয়ান এলাকার ঘটনা। ওই এলাকায় জম্মু কাশ্মীর পুলিশের সশস্ত্র বাহিনীর বাস পৌঁছলে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সেনার যৌথ বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি नसीर अहमद संगे। नसीर, अभी वहाँ की माहौल कैसी है? देखिए सुचेतना, ये जो हमला है ये पुलिस का एक ट्रेनिंग सेंटर है श्रीनगर के आउटस्कर्ट्स में, और एक गाड़ी जा रही थी पुलिस जिसमें जम्मू कश्मीर पुलिस के जवान थे, तो उसी पर मिलिटेंट्स ने हमला कर दिया, और जिसके नतीजे में अभी तक जो हमारे पास फिगर्स कंफर्म हो गए हैं ऑफिशियली, 14 पुलिस कांस्टेबल्स वर इंजर्ड, और जिसमें अभी 2 की मौत हो गई है अस्पताल में। और पुलिस का यही कहना है कि अभी 4 ऐसे पुलिसकर्मी हैं जिनकी हालत काफी नाजुक बताई जा रही है, और टोटल तो इसमें 14 थे, 2 मारे गए हैं, और अभी तक 12 जो है, 12 में से अभी 4 ऐसे हैं जिनकी हालत नाजुक है। और हमले के तुरंत बाद जो है सिक्योरिटी फोर्सेस ने सारे इलाके की नाकाबंदी कर ली है, सर्च ऑपरेशन भी चल रहा है। लेकिन सिक्योरिटी फोर्सेस के लिए ये एक बहुत बड़ी चुनौती है कि इतने हाई सिक्योरिटी जोन में, जहां की पुलिस का ट्रेनिंग सेंटर है, तो उसके बाहर इतना बड़ा हमला कैसे हो पाया। तो ये एक सिक्योरिटी फेलियर और इंटेलिजेंस फेलियर भी हम कह सकते हैं। सुजीता, नसीर, अभी तक किसी ने इस हमले की रिस्पॉन्सिबिलिटी ली है क्या? नसीर, देखिए, हमले में जैसे मैंने आपको बताया कि ये गाड़ी जा रही थी, और उसी गाड़ी पर अंधाधुंध गोलियां चलाई गई, और मोस्ट ऑफ द पुलिसमैन हु वर ऑन बोर्ड दे वर नॉट कैरिंग एनी वेपन्स, और कुछ हथियार नहीं थे उनके पास, और वो रिटेलिएट भी नहीं कर पाए इसी कारण, और जिससे इतने ज्यादा पुलिसकर्मी जो है वो जख्मी हो गए। और जैसा मैंने अभी कहा कि 14 लोग अभी तक जख्मी हैं, 2 की मौत हो चुकी है, और 12 में से कम 4 ऐसे हैं जिनकी हालत काफी नाजुक बताई जा रही है। उनको श्रीनगर के जो उस पर स्पेशलिटी हॉस्पिटल है वहां पर पहुंचा दिया गया है, और सभी का ट्रीटमेंट इस वक्त चल रहा है। और मीनवाइल जो कोऑर्डिनेट सर्च ऑपरेशन है सारे इलाके में, वो अभी जारी है, लेकिन अभी तक किसी को पकड़ा भी नहीं गया है, और इससे साफ जाहिर है मिलिटेंट्स हमला करके भागने में सफल हो गए। सुचितना, शुक्रिया नसीर। কথা বলছিলাম প্রতিনিধি নসির আহমেদের সঙ্গে। শ্রীনগরে পুলিশের বাসে হামলা, ইতিমধ্যে 2 জন প্রাণ হারিয়েছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। অনেকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের বারাণসী সফর। কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে মোদীর প্রার্থনা, সেখান থেকে বাবা বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে রওনা। খিড়কিয়া ঘাট থেকে ললিতা ঘাট ক্রুজে ভ্রমণ। সঙ্গী যোগী আদিত্যনাথ। বিশ্বনাথ মন্দিরে পুজো, প্রার্থনা, মন্ত্রপাঠ। বিশ্বনাথ করিডোর উদ্বোধনের পর সন্ধ্যায় গঙ্গারতি করবেন মোদী। 339 কোটি টাকা খরচে তৈরি হয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। 2019 সালে 4 মার্চ কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের শিলান্যাস করেন মোদী। প্রধানমন্ত্রী নিজে তাঁর পরিকল্পনা দিয়ে প্রকল্পটি সাজিয়েছেন। প্রকল্পে 3D মডেল নিজে খতিয়ে দেখেছেন। অবশেষে প্রাণ পেল তাঁর স্বপ্নের প্রকল্প। কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনে গিয়ে কার্যত উত্তরপ্রদেশের ভোট প্রচার সেরে নিলেন মোদী। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কাশী বিশ্বনাথ করিডোর ঘিরে বিজেপি সপা তরজা। প্রধানমন্ত্রীর পরিকল্পিত করিডোরের পরিকল্পনা নিয়ে আঙুল তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অখিলেশের দাবি, মোদীর অনেক আগেই এই করিডোরের পরিকল্পনা করেছিলেন তিনি। ভোটের আগে করিডোরের উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ললিতা ঘাটে এদিন গঙ্গায় স্নান করে গঙ্গা পুজো করেন মোদী। নির্বাচনের আগে বারাণসীর মানুষের মন পেতে প্রচন্ড ঠান্ডাতেও তাকে গঙ্গাতে স্নান করতে হলো, উঠছে প্রশ্ন। কাশী বিশ্বনাথ মন্দিরে ফ্রেড করিডোর উদ্বোধন প্রধানমন্ত্রী। সকাল থেকেই মেগা শো। ক্রুজে গঙ্গা পরিদর্শন। কাল ভৈরবে মন্দিরে পুজো পাঠ। গঙ্গা স্নানেও একাই নামলেন নমো। জল ভরলেন, বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন। ষোড়শোপচারে চলল শিব সাধনা। সকাল থেকেই লাইমলাইটে টিভি স্ক্রিন মোদিময়। বারাণসীরই আরেক প্রান্ত। উন্নয়নের দাবিতে তখন ধুন্ধুমার চলছে।
উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকে ঘেরাও। ভোট এসেছে, 5 বছরেও উন্নয়ন হয়নি গোটা এলাকায়। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, নেই পানীয় জলের ব্যবস্থা, তাতেই বেজায় চটেছেন বাসিন্দারা। মোদির করিডোর উদ্বোধন অনুষ্ঠানের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ করলেন। আরব সাগর পারে রাজনীতিতে সরা ফেলেছে জোড়াফুল শিবির। লুইজিনহো ফেলেরোর পর এবার আলেমাও চার্চিল। গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিলেন জোড়াফুল শিবিরে। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবারই গোয়ায় পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল নেত্রীর উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিলেন এনসিপি বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। একসময় প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির বন্ধু ছিলেন চার্চিল। বছর 7 আগে একবার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন চার্চিল। 2014 সালে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন, কিন্তু কিছুদিন পরেই এনসিপিতে যোগ দেন। 7 বছর পর ফের জোড়াফুল শিবিরে ফিরে এলেন আলেমাও চার্চিল। বিজেপি বিরোধী বিকল্প শক্তি আমরাই। ভোটে লড়ব, জিতব, মরব, তবে পিছু হটব না। গোয়া থেকে বিকল্প শক্তি হিসেবে তৃণমূলকে তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় তৃণমূল ক্ষমতায় এলে মহিলা ক্ষমতায়নে জোর দেব। বাংলায় উন্নয়নমূলক পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছি। আজ বাংলাদেশের মধ্যে প্রথম গোয়াতেও পরিকল্পনা করব। গোয়াবাসীকে বার্তা মমতার। प्लानिंग मैंने कर देंगे। मैं बंगाल में जो प्लानिंग कर दिया, बंगाल अभी देश में 1 नंबर में आ गया। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি, মুখ্যমন্ত্রী হবে আপনাদেরই একজন। তৃণমূল পাশে থেকে সাহায্য করবে, বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। গোয়ায় বার্তা মমতার। ऐसा बात करते हैं, करने दो, जो करते हैं करने दो, हमें लड़ने दो, हमें काम करने दो, हमें आप लोगों को आगे बढ़ाने दो। इसी के लिए हम लोग सब इकट्ठा होकर आए हुए, चुनाव का टाइम में भी आएंगे। और आप लोगों को भरोसा करना चाहिए, गोवा का पब्लिक को समझाना चाहिए कि हम लोग अगर है तो आप लोगों को लिए, हम तो गोवा में नहीं, हम तो गोवा को कंट्रोल करने के लिए नहीं आएंगे, हम चीफ मिनिस्टर बनने के लिए नहीं आएंगे, अभिषेक नहीं आएंगे, डायरेक्ट नहीं आएंगे, गोवा नहीं आएंगे। गोवा का लोगों को ही होना पड़ेगा, गोवा का लोगों को ही सामने रख के हम काम करेंगे, हम उसको मदद करेंगे, हमारा एक्सपीरियंस को हम मदद करेंगे। পুরুষের কর্তৃত্বই শেষ কথা। মহিলারা সরোজগেরে হওয়ায় আলগা হয়েছে পরিবারের বাঁধন। বিপথ হচ্ছে সন্তানরা। তাদের দেখভাল করার মতো আর কোনো অভিভাবক থাকছেন না। সিবিএসইর প্রশ্নপত্রে এমন বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়ে শেষমেশ তা তুলে নেন কর্তৃপক্ষ। বিরোধীরা আরএসএস এর কট্টর মনোভাবের প্রতিফলন দেখছে সিবিএসইর এই প্রশ্নপত্রে, যেখানে পরিষ্কার বলা হয়েছে পুরুষরাই পরিবারের চাবিকাঠি। পুরুষের প্রশংসায় গদগদ প্রশ্নপত্রে রীতিমতো কোণঠাসা মহিলারা। শুধু তাই নয়, এই প্রশ্নোত্তরের শিরোনাম কি হবে তার জন্য রাখা হয়েছিল কয়েকটি নমুনা, যাতে জানতে চাওয়া হয়েছে সন্তান বেপথ হওয়ায় দায়ভার কার, বাড়িতেই ভাঙছে নিয়ম শৃঙ্খলা, শিশুদের মনস্তত্ত্বে এর প্রভাব কতটা, কিংবা বাড়িতে পরিচারক ও শিশুর অবস্থান কেমন হওয়া প্রয়োজন। সিবিএসইর এই প্রশ্নপত্র সামনে আসতেই শুরু হয় বিতর্ক, ওঠে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে সংসদে সরব হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি সিবিএসইকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। I urge the Ministry of Education and the CBSE to immediately withdraw this question, issue an apology, and conduct a thorough review into this egregious lapse to ensure this is never repeated again. I also urge that the Ministry of Education must conduct a review on gender sensitivity standards of the curriculum and testing. Thank you. সেরা 10-এর সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এখন নজর রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে।
নেতাজির ছবি গান্ধীজির মতো ভারতীয় মুদ্রায় ছাপানো হোক, পাশাপাশি নেতাজির অন্তর্ধান নিয়ে নির্দিষ্ট তথ্য ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। 21শে ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে কেন্দ্রীয় সরকারের অবস্থান, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন হরেন্দ্রনাথ বাগচি। তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তার আইনজীবী রবীন্দ্রনারায়ণ দত্ত আদালতে জানান, দেশের জন্য নেতাজি জীবন দিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় মুদ্রা তার ছবি ছাপানোর প্রস্তাব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। প্রস্তাবে উৎসাহিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাশাপাশি সরকারি তহবিলের অপব্যবহার না করে নেতাজি অন্তর্ধান রহস্যের প্রকৃত সত্য উদ্ঘাটন করুক কেন্দ্রীয় সরকার। আদালতের এই বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন। আবেদনকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এই বিষয়ে স্পষ্ট হলফনামা দিয়ে জানাতে হবে নেতাজির অন্তর্ধান সম্পর্কে তাদের প্রকৃত অবস্থান। সারা রাজ্যে বেআইনি বালি, বোল্ডার ও কয়লা উত্তোলন বন্ধ করতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট। নজরদারির জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করতে চায় কলকাতা হাইকোর্ট। 21শে ফেব্রুয়ারির মধ্যে তদন্তকারী দলে কারা কারা থাকবেন, রাজ্য আবেদনকারীকে প্রস্তাব আকারে তাদের নাম জানাতে হবে হাইকোর্টকে। এমনই নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। ইন্দাস ও কোতুলপুরে নদী থেকে প্রচুর পরিমাণে বালি বেআইনিভাবে তোলা হচ্ছে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন অর্গানাইজেশন। মঙ্গলে পুরভোট মামলার রায়দান। সকাল 10:30টায় রায় দেবেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সোমবার সকালে বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দিতে চান বিজেপির আইনজীবী। তখনই প্রধান বিচারপতি জানান, নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, মঙ্গলেই রায়দান হবে, তাই লিখিত বক্তব্যের প্রয়োজন নেই। রাজ্যে বাকি থাকা পুরভোট কবে হবে? ভোটে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানান মামলাকারীরা। শুক্রবারই মামলার শুনানি শেষ হয়। ওই দিন আদালতে হলফনামা জমা দেন মামলাকারী আইনজীবীরা। সেই হলফনামার প্রেক্ষিতে প্রত্যুত্তরও দেয় রাজ্য নির্বাচন কমিশন। সোমে রায়দান হওয়ার কথা ছিল, তা পিছিয়ে মঙ্গলে রায়দান। শীতের মরশুমে ভোটের উত্তাপ, পুরো ভোটের দামামা শহর জুড়ে। 19 ডিসেম্বর পুরো ভোট। কোমর বেঁধে প্রচারে নামলেন 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। জয় নিয়ে 100% নিশ্চিত। তবু জনসংযোগে কোনো খামতি রাখতে চাইছেন না প্রার্থী। গত 4 বছর ওয়ার্ডের যাবতীয় সমস্যা মিটিয়েছেন। আগামী বছরগুলিতেও মানুষের পাশে থাকবেন আশ্বাস রত্নার। মানুষ আমাকে আশীর্বাদ শুধু করবে যে 4 বছর ধরে কাউন্সিলর চলে যাওয়ার পরেও আমি ওদের পাশে থেকে সুখে দুঃখে যখন ডেকেছে, যখন যা প্রাকৃতিক দুর্যোগ এসছে, করোনা এসছে, আমফান এসছে, যশ এসছে, যা এসছে আমি পাশে থেকে গেছি। যখন রাত ড্রেনের সমস্যা হয়েছে সেখানে ছুটে গেছি, জলের সমস্যা হয়েছে লোক পাঠিয়ে মিটিয়েছি, রাস্তার সমস্যা হয়েছে চেয়ারম্যান, বড় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে মিটিয়েছি। তো মানুষ জানে যে রত্না চ্যাটার্জিকে বললে অন্তত আমাদের ফিরিয়ে দেয়নি কখনো। তাই মানুষের সাড়া খুব ভালো এবং প্রত্যেকেই বলেছে যে আমরা তোমার সঙ্গে আছি। কলকাতা পুরভোটের প্রস্তুতি তুঙ্গে। পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচনের দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ও কলকাতা পুলিশ কমিশনার। অন্য একটি বৈঠকে কমিশনের দফতরে পুরভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের। ভোটের আগের দিন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরে পুরভোট সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। 24 ঘন্টায় খোলা থাকবে এই কন্ট্রোল রুম। 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। জন্মভিটে দার্জিলিংয়ের তাকদায় শেষকৃত্য সম্পন্ন হল নিহত ফৌজি সতপাল রায়ের। পাহাড়ের মাটির ধুলো মেখে তিলে তিলে বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সতপাল। আত্মীয় পরিজনকে চোখের জলে ভাসিয়ে সোমবার পাহাড়ের মাটিতেই চির ঘুমে গেলেন সতপাল। তার আগে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় পাহাড়ের বীর সন্তানকে। রবিবারই সতপালের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছয়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় ব্যাংডুবি সেনা ছাউনিতে। সেখানে শায়িত থাকা দেহে সেনাবাহিনীর আধিকারিক সহ প্রশাসনের কর্তারা শেষ শ্রদ্ধা জানান। রবিবার রাতে তাকদা এসে পৌঁছানোর পর এদিন সকালে অন্ত্যেষ্টির জন্য বাড়ি থেকে ফৌজি সতপালকে নিয়ে যাওয়া হয়। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক
পুলিশ সুপার, শিলিগুড়ি পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা সহ অন্যান্যরা। আর ছিলেন গোটা পাহাড়ের অগণিত মানুষ। বীর সন্তানকে চোখের জলে বিদায় জানালো গোটা পাহাড়। লাটাগুড়ির জঙ্গল ঘেরা রিসর্টে কাজ করতে এসে হাতির হানায় মৃত্যু 10ম শ্রেণীর এক ছাত্রের। সোমবার তার নিথর দেহ উদ্ধার হয় জঙ্গলে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিপ্লব সরকার। শিলিগুড়ির শক্তিগড় বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। পড়াশোনার বাইরে ফুটবল খেলাতেও নাম কুড়িয়েছিল বিপ্লব। স্থানীয় সূত্রের খবর, জলপাইগুড়ির লাটাগুড়িতে জঙ্গলের গা ঘেঁষে গড়ে উঠেছে একাধিক রিসর্ট। ওইসব রিসর্টগুলিতে নানা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। গত শুক্রবার এমনই একটি রিসর্টে বিয়ের রিসেপশন ছিল। সামান্য কিছু উপার্জনের আশায় শিলিগুড়ি থেকে ক্যাটারিং কর্মীর কাজ নিয়ে সেখানে এসেছিল বিপ্লব। আচমকাই হাতি হানা দেয় রিসর্টে, তুলে নিয়ে যায় বিপ্লবকে। অবশেষে সোমবার খোঁজ মেলে তার থ্যাঁতলানো দেহের। এখন আরো একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর এখন চোখ রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলোর দিকে। ওমিক্রনে বিশ্বের প্রথম মৃত্যুর কথা স্বীকার ব্রিটেনের প্রধানমন্ত্রীর। বুস্টার টিকা চালুর ঘোষণা বরিস জনসনের। আতঙ্কের কারণ নেই, আশ্বাস সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই প্রথম ওমিক্রনের মৃত্যুর খবর হলো ব্রিটেন থেকে। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা যা জানাচ্ছিলেন যে ডেল্টার থেকে অত্যধিক বেশি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট, সংক্রমণ ক্ষমতার দিক থেকে ডেল্টার থেকে শক্তিশালী ওমিক্রন, কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্ট মারণ নয়। কিন্তু দেখা যাচ্ছে এই প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের মৃত্যুর খবর আসছে ব্রিটেন থেকে। ওমিক্রনে আক্রান্তের প্রথম মৃত্যু ব্রিটেনে। ইতালির সিসিলিতে সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন। নিখোঁজ 6 জনের খোঁজে চলছে তল্লাশি। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজও। প্রসঙ্গত, বিস্ফোরণের পরে 2 জনকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মোট 11 জন আহত হয়েছেন এই বিস্ফোরণে, জানিয়েছে সিসিলির সিভিল প্রোটেকশন দফতর। ডেল্টার থেকেও বেশি সংক্রামক ওমিক্রন। ভ্যাকসিনের কার্যকারিতাও হার মানছে ওমিক্রনের সামনে। তবে ডেল্টার থেকে কম ভয়ঙ্কর ওমিক্রন। ফের ওমিক্রন নিয়ে তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরের শুরু থেকে দাপট বাড়তে থাকে ডেল্টার। বিপর্যস্ত হয়েছিল একাধিক দেশ। এরপর দক্ষিণ আফ্রিকাতে প্রথম ধরা পড়ে এই করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এবার ওমিক্রন ছড়িয়ে পড়ছে একাধিক দেশে। ইতিমধ্যেই বিশ্বের বেশিরভাগ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে আগত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিধিনিষেধ জারি হয়েছে সে দেশের বাসিন্দাদের উপরও। হুয়ের তথ্য অনুযায়ী 9 ডিসেম্বরের মধ্যে 63টি দেশে ছড়িয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার এই নয়া স্ট্রেন। তবে এখনো ওমিক্রন নিয়ে পর্যাপ্ত তথ্য পাননি বিশেষজ্ঞরা। তাই কতটা ভয়ঙ্কর এই স্ট্রেন এখনো বলতে পারছেন না বিশেষজ্ঞরা। শরীরের কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এই ভাইরাসের জন্য, সেই সব বিষয় খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক রিপোর্ট বলছে ভ্যাকসিন মানছে না ওমিক্রন। ভ্যাকসিন নেওয়া থাকলেও সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আতঙ্ক কাটিয়ে 2021 সেপ্টেম্বর থেকে আমেরিকান পড়ুয়ারা ফের স্কুলমুখী হয়েছে। এর অন্যতম কারণ অবশ্যই টিকাকরণ। সেপ্টেম্বরের শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরেই স্কুলে ছাত্রছাত্রীরা ফিরেছেন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। পড়ুয়াদের মুখে থাকছে মাস্ক, মানা হচ্ছে দূরত্ববিধিও। স্কুলে নিয়মিত চলছে কোভিড পরীক্ষা, তার সঙ্গে কন্ট্যাক্ট ট্রেসিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন অন্যতম সমস্যা স্কুলগুলির বিভিন্ন বিভাগে কর্মীর ঘাটতি। দেখা যাচ্ছে স্কুলের সব শিক্ষাকর্মী নিজেদের কাজ করার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী অন্যান্য কাজও করছেন। অনুপস্থিত শিক্ষকদের বিকল্প হিসেবে অন্য শিক্ষক, সহকারী শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেটর প্রায় সকলেই নিজেদের দায়িত্বের বাইরেও কাজ করছেন। আমেরিকার বহু স্কুলে এটি এখন প্রতিদিনের ছবি। গত মাসে থ্যাঙ্কসগিভিং এর ছুটির জন্য 20% শিক্ষাকর্মীর অনুপস্থিত ছিলেন। মিশিগান সহ বিভিন্ন এলাকায় বহু স্কুলে 2 দিন বাড়তি ছুটি দিতে হয়েছিল। এবার করোনা আক্রান্ত হলেন খোদ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার সামান্য উপসর্গ বলে জানা গিয়েছে। রামাফোসার 2টি টিকারই ডোজ নেওয়া ছিল। সম্প্রতি কেপটাউন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনা পরীক্ষা করেন প্রেসিডেন্ট। এরপর রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। ওমিক্রনের দাপট গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে। প্রথম সেই দেশেই শনাক্ত করা হয় এই ভাইরাসকে। অতি সংক্রামক বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। কেপটাউনে রামাফোসা আইসোলেশনে রয়েছে। প্রেসিডেন্ট অসুস্থ থাকায় দায়িত্বভার দেওয়া হয়েছে ডেপুটি প্রেসিডেন্টের ওপর। পশ্চিম আফ্রিকার কয়েকটি প্রদেশের সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট। এরপর ফিরে এসেই করোনা আক্রান্ত হন।
সংক্রমিত হওয়ার পর রামাফোসা নিজেই একটি বিবৃতি জারি করে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন হু প্রধান। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। সেই আবহেই চীনে এবার নতুন করে ছড়ালো করোনা সংক্রমণ। সেখানকার ঝেজিয়াং প্রদেশে বেড়েছে সংক্রমণ। চীনের একটি সংবাদ সংস্থা জানিয়েছে ডেল্টার নতুন স্ট্রেনে আক্রান্ত সেখানকার একাধিক। মোট 138 জন সংক্রমিত করোনার এই নতুন স্ট্রেনে। সংক্রমিতরা প্রত্যেকেই প্রায় উপসর্গহীন। সমীক্ষা করে দেখা গেছে এরা প্রত্যেকেই সংক্রমিত হয়েছেন 5 থেকে 12 ডিসেম্বরের মধ্যে। নতুন এই স্ট্রেনটির নাম AY.4। জানানো হয়েছে এটি পুরনো স্ট্রেনের থেকে অনেক বেশি সংক্রামক। এই তথ্য সামনে আসার পরেই প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। স্থানীয়দের এলাকার বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে কোভিড বিধি মেনে চলার নির্দেশ। দিন কয়েক পরেই ক্রিসমাস। বিশ্বজুড়ে চলছে তারই প্রস্তুতি। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে দেখা গেল স্যান্টাদের জমায়েত। হাজার হাজার মানুষ সেখানে স্যান্টার সাজে ভিড় করেছেন টাইমস স্কোয়ারের রাস্তায়। রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে। শুধু স্যান্টার সাজে নয়, একাধিক চরিত্র সেজে মানুষ সেখানে ভিড় জমিয়েছেন, মেতে উঠেছেন আনন্দ উৎসবে। অনেকেই আসছেন সেই উৎসবে যোগ দিতে। টিকিটের বিনিময়ে রয়েছে প্রবেশাধিকার। আনন্দ মজা ফুর্তিতে মেতে উঠেছেন সকলে। প্রতি বছরই হয়ে থাকে এই উৎসব। আর জানা গেছে এর টিকিট মূল্য থেকে যে পরিমাণ আয় হবে তা দান করা হবে কোনো স্বেচ্ছাসেবী সংস্থাতে। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7।